চায়নার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার স্ট্র্যাটেজি সাজাচ্ছে ভারত। চায়নার একাধিপত্যে এবার নেমে আসবে কালো অন্ধকার। সম্প্রতি ভারত এমনই একটা পদক্ষেপ নিয়েছে যেখানে ভারতের আমদানি খরচ কমার পাশাপাশি মেক ইন ইন্ডিয়া প্রকল্প দ্রুত সফল হবে বলে মনে করা হচ্ছে। আর ঠিক এই কারণেই এক ধাক্কায় $51 বিলিয়ন মানে প্রায় 4.5 লক্ষ কোটি টাকার 100টি জরুরি পণ্য যা এতদিন আমদানি করা হতো এবার সেগুলো ভারতেই তৈরি করা হবে। লক্ষ্য একটাই, চীনের ওপর নির্ভরতা কমানো। কিন্তু বাস্তবে কি সত্যি চীনের ওপর থেকে নির্ভরতা কমানো যাবে, নাকি এই সাপ্লাই চেইন ব্রেক করতে গিয়ে চীনের সাথে কোনো বড় যুদ্ধে জড়িয়ে পড়বে ভারত? ঠিক কোন কোন পণ্যের জন্য একটা এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো? তবে কি এবার অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া শব্দের বদলে চিরস্থায়ী হয়ে যাবে মেক ইন ইন্ডিয়া? চলুন আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, টক টিপ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি কুন্তল। একবার ভেবে দেখুন তো, কাল যদি বিশ্ববাজারে কোনো বড় সংকট নেমে আসে কিংবা সীমান্তে উত্তেজনা চরমে ওঠে, আর ঠিক সেই মুহূর্তেই যদি চীন হঠাৎ করে তাদের সম্পূর্ণ রপ্তানি বা সাপ্লাই চেইন বন্ধ করে দেয়, তাহলে কি হবে? তখন ভারতের অবস্থা কেমন হবে ভাবতে পারছেন? দাঁড়ান আগে একটা পরিসংখ্যান দেখাই, তাহলে ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। 2025-26 অর্থ বছরে ভারতের মোট পণ্য আমদানির পরিমাণ ছিল প্রায় $775 বিলিয়ন, যার মধ্যে প্রায় $132 বিলিয়ন পণ্য এসেছে শুধুমাত্র চীন থেকে। অর্থাৎ ভারতের মোট আমদানির প্রায় 16% এসেছে একমাত্র চীন থেকে। তবে এখানেই শেষ নয়, কিছু কৌশলগত খাতে ভারতের নির্ভরতা আরও বেশি। যেমন ভারতের ইলেকট্রনিক্স আমদানির প্রায় 43%, যন্ত্রপাতি ও কম্পিউটার সংক্রান্ত আমদানির 40% এবং অর্গানিক কেমিক্যালের 44% কাঁচামাল আসে খোদ চীন থেকে। এক কথায় ভারত চীনা যন্ত্রাংশ বা কাঁচামাল এবং কম্পোনেন্ট ছাড়া স্বাভাবিকভাবে উৎপাদন করতে পারে না। আর ঠিক এই বাস্তবতাটাই ভারতকে ক্রমশ ভাবিয়ে তুলেছে। কারণ যদি কোনো ভূরাজনৈতিক সংকটে বাণিজ্য নিষেধাজ্ঞা বা কোনো বড় সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা আসে, তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে কর্মসংস্থান এবং অর্থনীতির ওপর। আর সেই কারণেই ভারত নিজের আমদানি খরচ কমানোর জন্য আমদানি খাতে একটা বড় কাটছাঁট বা পরিবর্তন এনেছে। সম্প্রতি ভারত প্রায় $51 বিলিয়ন বা প্রায় 4.5 লক্ষ কোটি টাকার আমদানি ধীরে ধীরে দেশীয় উৎপাদনের মাধ্যমে প্রতিস্থাপনের একটা বড় পরিকল্পনা হাতে নিয়েছে, যার মধ্যে 100টা কৌশলগত ও উচ্চ মূল্যের পণ্যকে চিহ্নিত করা হয়েছে, যেগুলো এতদিন বিদেশ থেকে আমদানি করা হতো। ফলে আগামী কয়েক বছরে সেই পণ্যগুলোই ভারতের কারখানায় তৈরি হবে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া জরুরি, কেননা এক্ষেত্রে অনেকেই হয়তো ভাবছেন ভারত হঠাৎ করে কেন সব ধরনের আমদানি বন্ধ করে দিচ্ছে। দেখুন, আসলে ব্যাপারটা এরকম নয়। এই পরিকল্পনার উদ্দেশ্য আমদানি বন্ধ করা নয়, বরং যেসব গুরুত্বপূর্ণ পণ্য ভারত নিজেই উৎপাদন করতে সক্ষম সেগুলোর ক্ষেত্রে বিদেশিদের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা। তাহলে প্রশ্ন হলো, ঠিক কোন কোন পণ্যকে এই তালিকায় রাখা হয়েছে? দেখুন, সরকারি সূত্রের তথ্য অনুযায়ী ভারতের মোট আমদানির প্রায় $398 বিলিয়ন পণ্য দেশেই তৈরি করার সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই সবচেয়ে জরুরি অংশ হিসাবে চিহ্নিত হয়েছে এই $51 বিলিয়ন, যেখান থেকে প্রাথমিকভাবে 100টি পণ্যকে এই পদক্ষেপের জন্য বেছে নেওয়া হয়েছে। এই 100টির তালিকায় রয়েছে জুতো তৈরিতে ব্যবহৃত সোল মোল্ড, যার আমদানি মূল্য বছরে প্রায় $483 মিলিয়ন। এছাড়াও তালিকায় রয়েছে টেক্সটাইল, ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক কম্পোনেন্ট, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ, সৌর প্যানেল এবং বিশেষ ধরনের রাসায়নিক। এছাড়াও বিশেষভাবে উল্লেখযোগ্য সোলার ফটোভোল্টাইক সেল, যার আমদানির মূল্য প্রায় $3 বিলিয়ন। এছাড়াও আরও অনেক পণ্য রয়েছে যেগুলো ভারতের শিল্প ও অবকাঠামো খাতের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এই পণ্যগুলোর বড় অংশ এতদিন চীন সহ কয়েকটি দেশের ওপর নির্ভর করে আমদানি করা হতো। আর এবার এই $51 বিলিয়ন পরিকল্পনায় এমন একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ভারত একদিকে নজরে শিল্প ভিত্তিকে শক্তিশালী করবে এবং অন্যদিকে ভবিষ্যতের যে কোনো বাণিজ্যিক সংকটের সময় বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমিয়ে একটা আত্মনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তুলবে। তবে চীনের মতো একটা বড় সাপ্লায়ারকে এড়িয়ে
ভারত কি এই কাজ করতে সক্ষম হবে? কেননা বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি দেশ কোনো না কোনোভাবে চীনের উৎপাদন ব্যবস্থার উপর নির্ভরশীল। বিশেষ করে ইলেকট্রনিক্স থেকে শুরু করে মোবাইল ফোন, সৌর প্যানেল থেকে শুরু করে ব্যাটারি, এমনকি ওষুধ তৈরির কাঁচামাল, যা আমাদের জীবনের সাথে চুম্বকের মতো আটকে গেছে। এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেই চীন বিশ্বের অন্যতম বৃহৎ সাপ্লায়ার বা সরবরাহকারী। আর এই কারণেই চীনকে অনেক সময় দ্য ফ্যাক্টরি অফ ওয়ার্ল্ডও বলা হয়। কিন্তু এখানেই একটা সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে, যখন বিশ্বের প্রায় প্রতিটা বড় অর্থনীতি কোনো না কোনোভাবে চীনের উৎপাদন ব্যবস্থার উপর নির্ভরশীল রয়েছে, তখন ভারত সেই জায়গা থেকে কিভাবে সে নির্ভরতা কমাবে? আর যদি কমাতে চায় তাহলে তার বিকল্প পথটা ঠিক কি হবে? দেখুন, জিওপলিটিক্সে একটা কথা আছে, রাতারাতি কিছু হয় না, প্রায় 10 থেকে 15 বছর পর তার ফলাফল পাওয়া যায়। আচ্ছা, আপনি নিজেই একবার ভেবে দেখুন তো, আজকে থেকে যদি আপনি আপনার স্কিল ডেভেলপড না করেন, তাহলে কি ভবিষ্যতে আপনার কাজ করার দক্ষতা থাকবে? বা আপনি আজ থেকে শুরু করছেন মানে যে আজকেই শিখে যাবেন, এমনটা তো নয়। আর এখানে তো একটা গোটা দেশের প্রসঙ্গ জড়িয়ে রয়েছে। আসলে ভারতের লক্ষ্য ধীরে ধীরে চীন বা বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে একটা শিল্প ব্যবস্থা গড়ে তোলা, যেখানে বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হচ্ছে সেগুলোর বড় অংশই ভারতের মাটিতে তৈরি হবে। অর্থাৎ অ্যাসেম্বলড ইন ইন্ডিয়ার পরিবর্তে মেক ইন ইন্ডিয়া হবে একটা অন্যতম ব্র্যান্ড নেম। আর এই কারণেই ভারত শুধু উৎপাদন বাড়ানোর কথা বলছে না, একই সাথে বিদেশি সংস্থাগুলোকেও ভারতে কারখানা গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। এক্ষেত্রে শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েক বছরে ইলেকট্রনিক্স, সোলার, ব্যাটারি, সেমিকন্ডাক্টর, টেক্সটাইল এবং অটোমোবাইলের মতো খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ আসতে পারে। এর ফলে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি ধীরে ধীরে চীনের ওপর নির্ভরতাও কমে আসবে। বর্তমানে হরমুজ ব্লকেজ, ইরান আমেরিকার যুদ্ধ এবং গ্লোবাল টেনশন থেকে ভারত শিক্ষা নিয়েছে, তাই এই 100টি পণ্যকে বেছে নিয়েছে। তবে এখনো অনেক জিনিস রয়েছে, যেমন ক্রুড অয়েল, এলপিজি গ্যাসের উৎসের বিষয়েও ভারতকে আরও বেশি ডিপলি রিসার্চ করতে হবে, কিভাবে সেগুলোর ওপরেও নির্ভরতা কমানো যায়। আবার সাথে সাথে এটাকেও মাথায় রাখতে হবে যে চীন থেকে আমদানি করা কাঁচামাল অনেকটা পরিমাণ সস্তা হয়, ফলে সেই কাঁচামালের সন্ধানে অনেকটা বেশি খরচ ভারতকে বহন করতে হবে। অন্যদিকে এই আমদানি নির্ভরতা কমানোর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তি আমেরিকা এবং চীনের দীর্ঘদিনের প্রতিযোগিতা। গত কয়েক বছরে ওয়াশিংটন বারবার একটা বিষয় পরিষ্কার করেছে, বিশ্বের সাপ্লাই চেইন যেন আর এককভাবে চীনের ওপর নির্ভরশীল না থাকে। অর্থাৎ আন্তর্জাতিক কোম্পানিগুলো চীনে ব্যবসা চালিয়ে গেলেও উৎপাদনের অন্তত একটা বড় অংশ অন্য কোনো দেশে স্থানান্তর করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো রকম বাণিজ্য যুদ্ধের কারণে যেন পুরো ব্যবসা থমকে না যায়। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে ভারত। বিশ্বের সামনে ভারত নিজেকে শুধু একটা বড় বাজার হিসাবে নয়, বরং একটা নির্ভরযোগ্য উৎপাদন কেন্দ্র হিসাবে তুলে ধরতে চাইছে। কারণ আজ যদি কোনো বহুজাগতিক সংস্থা চীনের বিকল্প খুঁজতে শুরু করে, তাহলে সেই তালিকায় একেবারে প্রথম সারিতে ভারতেরই নাম থাকবে। এই কারণে গত কয়েক বছরে দেখা যাচ্ছে বিশ্বের একাধিক বড় প্রযুক্তি সংস্থা ধীরে ধীরে ভারতে তাদের উৎপাদন বাড়াচ্ছে। মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ এবং নবনায়ন শক্তির সরঞ্জাম, এইসব খাতে নতুন নতুন বিনিয়োগের ঘোষণাও আসছে। আর যদি ভারতের এই পরিকল্পনা একবার সফল হয়, তাহলে নতুন কর্মসংস্থান হবে, যার ফলে মানুষের আয় বাড়বে। আর উৎপাদন বাড়লে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমইগুলিও বড় কোম্পানির সাপ্লাই চেনের অংশ হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে বিদেশি থেকে কম পণ্য কিনতে হলে বৈদেশিক মুদ্রার ওপরও চাপ কিছুটা কমে আসতে পারে এবং দীর্ঘমেয়াদে বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে রাখাও অনেকটা পরিমাণে সহজ কাজ হবে। তবে এই পরিকল্পনা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা কিন্তু মোটেও সহজ কাজ হবে না, কারণ চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে শুধু কারখানা তৈরি করলেই হবে না, দরকার উন্নত প্রযুক্তি, দক্ষ শ্রমশক্তি এবং শক্তিশালী অবকাঠামো। তাই এই $51 বিলিয়ন এই পরিকল্পনা শুধু আমদানি কমানোর উদ্যোগ নয়, এটা মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত এবং পিএলআই স্কিমের মাধ্যমে ভারতকে বিশ্বের অন্যতম ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার একটা দীর্ঘমেয়াদী কৌশল। এখন দেখার বিষয়, ভারত কি এই সুযোগকে কাজে লাগিয়ে চীনের বিকল্প হয়ে উঠতে পারবে, নাকি এটা শুধু একটা রোডম্যাপ হয়েই থেকে যাবে?
এর উত্তর মিলবে আগামী দশকের শিল্প এবং বিনিয়োগের ওপর ভিত্তি করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আরও এরকম জিওপলিটিক্সের সহজ ব্যাখ্যা পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।